রাজধানীর ৩,৫০০ ভবন ঝুঁকিপূর্ণ। সেপ্টেম্বরে রাজুকের অভিযান, অগ্নিকাণ্ডের ঝুঁকিতে দেশের ৪০% ভবন। আড়াই মাস পর করোনায় একদিনে সর্বনিম্ন প্রাণহানি ৮০, মৃত্যুহার ১.৭৪%। শীতকালে উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করে উৎপাদন খরচ কমাবে সরকার, বেসরকারি উদ্যোক্তাদের অন্তর্ভুক্ত করার চিন্তা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঝুঁকিপূর্ণ ৩,৫০০ ভবনের বিরুদ্ধে আগামী সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করবে রাজুক। পুরান ঢাকার সূত্রাপুরে হেলে পড়া ৬তলা ভবন ভাঙার সময় রাজুক চেয়ারম্যান বলেন, ভবনটি অনুমোদনহীন ছিল। পুরান ঢাকার বেশিরভাগ বাড়ি নকশা মেনে হয়নি বলেও জানান তিনি। দীর্ঘদিনের সমস্যা সমাধানে সময় লাগবে বলে জানান রাজুক চেয়ারম্যান। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। রাজধানীর পুরান ঢাকা, গায়ে গা ঘেঁষা ভবন, এর বেশিরভাগই নকশার কোনো ধার ধারেনি। সূত্রাপুরের হাজিবাড়ির এই ভবনটি ১৯৯৫ সালে তৈরি। পাইলিং ছাড়াই ৬তলা পর্যন্ত উঠে গেছে। কয়েকদিন আগে হঠাৎই ভবনটি হেলে পড়ে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন যৌথভাবে ভবনটি ভাঙার কাজ শুরু করেছে। ভবন মালিকও স্বীকার করলেন, নকশা মানেননি তিনি। কয়েক ধাপে ৬তলা করেছেন। আমি এটা একটু বাড়াইছিলাম, তো এর জন্য একটু এরকম হয়েছে। আমি এর জন্য অনুতপ্ত হয়ে আমি এটা ভেঙে ফেলতে চাইছি ১ তারিখে। এ ভবনের আশেপাশে অনেক ভবনেই নীতিমালা মেনে তৈরি করা হয়নি। একটি আরেকটির গা ঘেঁষে উঠে গেছে। দুই ভবনের মাঝে ফাঁকা কোনো জায়গা রাখা নেই। হেলে পড়া ভবনটি ভাঙার কাজ শুরুর দিনেই পরিদর্শন করেন রাজুক ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলেন, কোনো ধরনের অনুমোদন ছাড়াই এই ভবনটি তৈরি করা হয়েছিল। অপরিকল্পিতভাবে এবং বিল্ডিং কোড না মেনে এবং অনুমোদনবিহীনভাবে এই বিল্ডিংটি করা হয়েছে, যে কারণে এটা বিল্ডিংটি হেলে পড়েছে। যেগুলি বেশি ঝুঁকিপূর্ণ সেগুলিকে আমরা সিলগালা করে দিই। এই কার্যক্রমটি অব্যাহত আছে। রাজুক চেয়ারম্যান জানান, আগামী মাসের শুরুতে ঝুঁকিপূর্ণ প্রায় ৩,৫০০ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হবে। ৩,৫০০ ভবনের তালিকা আমি করেছি দুটো অঞ্চলে। না, আরেকটা অঞ্চলের তালিকা পেয়েছি, এটা এখনো চূড়ান্ত নয়, সেটাও প্রায় ১,০০০-এর বেশি। ওটা নিয়ে কাজ হচ্ছে। হ্যাঁ, ওইটাও নিয়েও আমরা আরও হয়তো ভবন এর মধ্যে তালিকা আরও কিন্তু বাড়তেও পারে। সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে ইনশাল্লাহ আমার ভ্রাম্যমাণ আদালত দিয়ে যারা সেটব্যাক অবৈধ আছে তাদের বিরুদ্ধে আমরা ভাঙার ব্যবস্থা আমরা উদ্যোগ নেব। অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চলবে বলেও জানান তিনি। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। আড়াই মাস পর করোনায় মৃত্যুর সংখ্যা নামল ১০০-র নিচে। ২৪ ঘন্টায় মারা গেছে ৮০ জন আর শনাক্ত ৩,৪৩৬। শনাক্তের বিপরীতে মৃত্যুহার ১.৭৪%, আর পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত ১৩.৬৭%। মানিক শিকদারের রিপোর্ট। ২৭ আগস্ট সকাল ৮টা থেকে ২৮ আগস্ট সকাল ৮টার মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৮০ জন, যা আগের দিনের চেয়ে ৩৭ জন কম। মোট মৃত্যু সংখ্যা ২৫,৯২৬ জন। ২৪ ঘন্টায় শনাক্ত ৩,৪৩৬ জন। মোট করোনা আক্রান্ত ১৪,৮৯,৫৮৯ জন। নমুনা পরীক্ষা হয়েছে ২৫,১২৯ জন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৮,৪১,৪৭২ জনের। আর ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪,৮৬১ জন। মোট সুস্থ হয়েছে ১৪,০৯,২৩১ জন। আজও সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে ৩৪ জন, এছাড়া চট্টগ্রাম বিভাগে ২১, রাজশাহী বিভাগে ১, খুলনায় ৯, বরিশালে ৪, সিলেটে ৬, রংপুরে ৩ এবং ময়মনসিংহে মারা গেছে ২ জন। দৈনিক সংক্রমণ ১৩.৬৭%, মোট শনাক্ত ১৬.৮৫%, আর সুস্থতার হার ৯৪.৬১%। মৃত্যুহার ১.৭৪%। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। শীতকালের উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করে উৎপাদন খরচ কমাতে চায় সরকার। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত অনলাইন আলোচনায় জ্বালানি সচিব জানান, সঞ্চালনের দায়িত্বে বেসরকারি উদ্যোক্তাদের অন্তর্ভুক্ত করার কথাও ভাবা হচ্ছে।
আর দাম বাড়ানোর আগে মানসম্মত বিদ্যুৎ নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বাট আজকে সবকিছুই পাবলিকলি বিদ্যুতের চাহিদা ও সরবরাহ বিষয়ে জ্বালানি বিষয়ক রিপোর্টারদের সংগঠন এফিআরবির এই অনলাইন আলোচনা। আর একটা হলো এনার্জি। আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা জানান 72% গ্যাস, 13% ডিজেল এবং 4% কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এ অবস্থায় সমন্বয়ের তাগিদ দেন তারা। অলমোস্ট 72% বিদ্যুৎ আমরা গ্যাস থেকে করেছি, অর্থাৎ সারা বছরই একটা বড় সময় এই তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বসিয়ে রাখা হয়েছে। তো খুব কঠিন ফিউল সাপ্লাই চেইন মেনটেন করেই বাংলাদেশি উদ্যোক্তারা প্রায় 95% অফ দ্য টাইম স্টেবল বিদ্যুৎ দিচ্ছে। সঞ্চালন নীতি পরিবর্তনের পরিকল্পনার কথাও জানান জ্বালানি সচিব। আমদানির পরিবর্তে আমরা এখানে আন্তদেশীয় বিদ্যুৎ বাণিজ্যের কথা বলতে চাই। কালে আমাদের প্রচুর সাপ্লাই থাকে, সুতরাং আমাদের জন্য তখন আমাদের যেই অতিরিক্ত ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি ব্যবহার করে বিদ্যুৎ রপ্তানি করতে পারি, তাহলে বিদ্যুতের উৎপাদন খরচ কমে আসবে। উন্নয়নের সাথে বিদ্যুতের সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বিদ্যুৎ উৎপাদন খরচের সাথে মান বাড়ানোর তাগিদ দেন। পৃথিবীতে এই পর্যন্ত কোনো দেশেই কিন্তু বিদ্যুতের দাম কমাতে পারে না, এটা পেরেছে। কিন্তু তার সঙ্গে যদি আমরা এফিসিয়েন্সি যোগ করতে পারি এবং নট অনলি দ্যাট, সেটাকে ধরেন আপনার ইন্ডাস্ট্রিতে যারা ইন্ডাস্ট্রি কাজ করছে সেটা যদি করতে পারি, তাহলে আমরা সবাই উপকৃত হব। এফিআরবির চেয়ারম্যান অরুণ কর্মকারের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় অংশ নেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। ভর্তুকির পরিমাণ ছিল 3600 কোটি টাকা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জনসমর্থন না পেয়ে ষড়যন্ত্রের পথে হাঁটছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। মিথ্যাচারের অভিযোগ ফখরুলের। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। জনসমর্থন না পেয়ে বিএনপি ষড়যন্ত্রের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি বলেন, বিএনপি দেশ বিদেশে লবিস্ট নিয়োগ ও অর্থ বিনিয়োগের মাধ্যমে ষড়যন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। জাতীয় শোক দিবস উপলক্ষে সিনেট ভবনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 15 আগস্টে বক্তৃতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ষড়যন্ত্র এখনও থেমে নেই। দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করতে চায়। হত্যাকাণ্ডের পর কফিনে জিয়াউর রহমানের লাশ ছিল না বলেও দাবি করেন ওবায়দুল কাদের। হাজার হাজার লোক জানাজা পড়া আর ও কফিনে জিয়াউর রহমানের লাশ থাকা না থাকা, এটা কি এক কথা? মানুষ তো নিহত প্রেসিডেন্টের জন্য জানাজা পড়তে, সেই কফিনে যে প্রেসিডেন্ট নেই, লাশ নেই, এটা তো আর মানুষ জানতো না। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ তাঁতি লীগের আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বক্তৃতায় 15 আগস্টের কুশীলবদের বিচার দাবি করেন বক্তারা। নেপথ্যে মূল মাস্টারমাইন্ড যারা ছিল, তাদের কথা এখনকার প্রজন্ম জানতে চায়। বঙ্গবন্ধুর খুনি শুধু ফারুক রশিদ গং নয়, আজকে আমরা জানতে পেরেছি এই বঙ্গবন্ধুর খুনিরা তারা জীবদ্দশায় কি বলে গিয়েছে। প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সুবহান গোলাপ বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে। জীবনকে বাজি রেখে মৃত্যুকে আলিঙ্গন করে সেদিন আমরা করেছি আন্দোলন, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ, তার আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করেছে, আন্দোলন সারা বাংলায় ছোট ছোট হয়েছে। সাম্প্রদায়িক শক্তির মূলোৎপাটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করারও আহ্বান জানান বক্তারা। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জিয়াউর রহমানের কবর নিয়ে আওয়ামী লীগ নিম্নমানের মিথ্যাচার করছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই এসব কথা বলছে সরকারি দল। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ফলে 4 কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন ফখরুল। রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো ব্যবস্থা করতে না পারা সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। মানের মিথ্যাচার জাতিকে বিভ্রান্ত করবার এবং জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করবার অপচেষ্টা বলে মনে করা হয়। সবাই এ ধরনের নিকৃষ্ট মিথ্যাচার থেকে বিরত থাকবার আহ্বান জানানো হয়। স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানানো হয়। সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলনের ডাক দিবাস্বপ্ন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। ঢাকা জজ কোর্ট চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল, তাই তাদের আন্দোলনের ডাকে এখন কেউ সাড়া দেয় না। যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, করোনার এই দুর্যোগে এক মুঠো চাল নিয়েও বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়ায়নি। এতে প্রমাণ হয় জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। দেশের চাহিদা মিটিয়ে মাছ রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের শক্ত অবস্থান নিশ্চিত করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারি পরিকল্পনা অনুযায়ী মাছ চাষে অগ্রগতি অর্জন সম্ভব হলে শিগগিরই এই সম্পদ রপ্তানিতে 2য় স্থান অর্জন করবে দেশ। ইলিশের জন্য বিশ্বে বাংলাদেশের মর্যাদা অভূতপূর্ব উল্লেখ করে করোনাকালীন সময়ে সবার খাদ্য তালিকায় মাছের প্রাধান্যকে সফলতা বলেও দাবি করেন মন্ত্রী। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কাবুল বিমানবন্দরে হামলার পরিকল্পনাকারী নিহত, দাবি যুক্তরাষ্ট্রের। নিহতের সংখ্যা বেড়ে 175। সিরিজের 3য় টেস্টে 76 রান ও ইনিংস ব্যবধানেই হারল ভারত। 5 ম্যাচ সিরিজে 1-1 সমতায় ফিরল স্বাগতিক ইংল্যান্ড। 2 উইকেটে 215 রান নিয়ে দিন শুরু করা ভারত দিনের প্রথম সেশনে হারিয়েছে বাকি 8 উইকেট। দ্বিতীয় ইনিংসে 278 রানে অল আউট হয়ে ইনিংস ও 76 রানে হেরেছে বিরাট কোহলির দল। ভারতের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন নিয়েছেন 5 উইকেট। প্রথম ইনিংসে 78 রানে ভারত অল আউট হলে ইংল্যান্ড প্রথম উইকেটে সংগ্রহ করে 432 রান। তৃতীয় টেস্টটি জিতে 5 ম্যাচের সিরিজে সমতায় ফিরেছে ইংল্যান্ড। প্রথম টেস্ট ড্রয়ের পর দ্বিতীয়টি জিতেছিল ভারত। আর এরই সাথে শেষ করছে রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীর 3500 ভবন ঝুঁকিপূর্ণ, সেপ্টেম্বরে রাজুকের অভিযান। অগ্নিকাণ্ডের ঝুঁকিতে দেশের 40% ভবন। 2.5 মাস পর করোনায় একদিনে সর্বনিম্ন প্রাণহানি 80, মৃত্যুহার 1.74%। শীতকালে উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করে উৎপাদন খরচ কমাবে সরকার, বেসরকারি উদ্যোক্তাদের অন্তর্ভুক্ত করার চিন্তা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।